হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে সমস্ত স্টুডেন্টকে ওয়েলকাম জানাই। আমি যে চ্যাপ্টারের উপর আলোচনা করব সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট লেজার। ইনভেস্টমেন্ট লেজার হচ্ছে এমন একটা লেজার যে ধরো অনেকে আছে যারা স্টকের ব্যবসা করে বা শেয়ার, বন্ড, হ্যাঁ, এই সমস্ত ডিবেঞ্চার এই সমস্ত পারচেস করে, সেল করে। যারা মার্কেট থেকে ডিবেঞ্চার, শেয়ার এই সমস্তগুলো কি করছে, তারা কিনছে, আবার দাম উঠে গেলে সেগুলো বিক্রি করছে। এবার এই কারবার করে তাদের তো একটা ইয়ারলি একটা প্রফিট হচ্ছে। তাহলে তাদের প্রফিটটা তারা তো একটা ক্যালকুলেশন করে তো বের করছে যে কোথা থেকে আমাদের কতটা প্রফিট আসছে, ডিবেঞ্চার থেকে কতটা প্রফিট আসছে, আমরা শেয়ার মার্কেটে যে টাকাটা খাটাচ্ছি সেখান থেকে কত প্রফিট আসছে, বা আমরা কোনো বন্ড কিনছি সেখান থেকে কতটা প্রফিট আসছে, এটা তো জানতে হবে। তাই এটা জানার জন্য তারা সাদামাটাভাবে যে লেজারটা করে সেই লেজারের নাম হচ্ছে ইনভেস্টমেন্ট লেজার। এবার এই ইনভেস্টমেন্ট লেজার হচ্ছে ইনভেস্টমেন্ট। আমরা যখন কোনো ইনভেস্টমেন্ট কিনি, সেটা শেয়ারে হতে পারে, ডিবেঞ্চারে হতে পারে, বন্ডে হতে পারে, আমরা যখন কিনি সেটা আমাদের কাছে কিসের মতো? অ্যাসেটসের মতো। কোনো অ্যাসেট যদি আমরা কিনি, অ্যাসেটস কি হয়? ডেবিট। তাহলে অ্যাসেট ডেবিট, আর আমরা টাকা দিয়ে কিনলে কি করি? ব্যাংকে ক্রেডিট, কারণ এখানে কোনো ক্যাশ ট্রানজাকশন করা যায় না, সমস্তই থ্রু চেক কিনতে হয়। তাহলে কোনো ইনভেস্টমেন্ট কিনলে আমাদের সাদামাটা এন্ট্রি কি? ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। এবারে ধরো আমরা কোনো ইনভেস্টমেন্ট যখন কিনছি, আমরা তাহলে ইনভেস্টমেন্টকে ডেবিট করলাম, ব্যাংকে ক্রেডিট করলাম। আবার ইনভেস্টমেন্টকে যদি বিক্রি করি তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট, সিম্পল এন্ট্রি। কিন্তু আমরা ইনভেস্টমেন্ট যখন বিক্রি করি, মার্কেট রেট যে রেটে কিনলাম সেই রেটই যে থাকবে এমন তো কোনো কথা নেই। তাহলে সেই রেট রোজ শেয়ার মার্কেটে আমরা কি দেখেছি, রোজ রেট ওঠানামা করছে, যার ফলে একই রেটে যে কেনা হয়েছে সেই রেটেই বিক্রি হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে সেখানে কি হয়, সেখানে আমাদের প্রফিটও হতে পারে বা লসও হতে পারে। তাহলে সেই প্রফিট অ্যান্ড লস কত হচ্ছে সেটাও আমাদের বের করতে হবে ক্যালকুলেট করে। আবার আমরা যে সমস্ত বন্ড ডিবেঞ্চার আছে তাদের যখন কিনি, আমরা দেখব তাদের একটা ইন্টারেস্ট রেট থাকে। এই ইন্টারেস্টটা কিন্তু হয়তো কোম্পানির প্রসিডিওর হচ্ছে তারা ইয়ারলি একবার দিতে পারে, আবার ইয়ারলি কখনো কখনো দুবার দেয়। এবার ইয়ারলি একবার দেয় যখন, দুবার দেয় যখন, সেই ডেটেই যদি আমরা ডিবেঞ্চারটা কিনবো বা সেই ডেটেই আমরা বন্ডটা কিনবো এমন তো কোনো কথা নেই। আমরা হয়তো সেটাকে কিনছি, সেই ডেটের পরেও কিনতে পারি, সেই ডেটের আগেও কিনতে পারি। তাহলে সেই অবস্থায় আমাদের ইন্টারেস্টের ক্যালকুলেশনটা কীরকম হবে সেটাও কিন্তু এখানে দেখানো হবে। এইবার এই ইন্টারেস্টগুলো যখন ক্যালকুলেশন করা হয়, ধরো মেবি কোনো একটা বন্ড আমরা কিনলাম, সেই বন্ডটা যখন কিনলাম, বন্ডটা কেনার ডেট হচ্ছে আমার মার্চের ধরো 1 তারিখ, আর আমরা দেখছি যে ওই কোম্পানি, যে কোম্পানির বন্ড কিনেছি বা ডিবেঞ্চার কিনেছি, সেই কোম্পানির পলিসি হচ্ছে তারা জানুয়ারি থেকে ইয়ার স্টার্ট করে ডিসেম্বরে এন্ড করে, কিন্তু তারা ইন্টারেস্ট দুবার দেয়, একবার ফার্স্ট হাফে এন্ডে আর একবার অ্যাট দ্য ইয়ার অফ এন্ডে। এইরকম অবস্থায় আমরা দেখব যে আমরা তাহলে 6 মাস পরে অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে ইন্টারেস্ট পাবো বা জুনের 30 তারিখে আমরা ইন্টারেস্ট পাবো, কিন্তু আমরা সেই বন্ডটা বা সেই ডিবেঞ্চারটা কিনেছি হয়তো ফার্স্ট মার্চে। তাহলে ওই তারিখে কিনলে এতদিন পর্যন্ত যে ওই ডিবেঞ্চারটা হোল্ড করেছিল, তাহলে দেখা গেল সে তো 2 মাসের ইন্টারেস্ট পাওয়ার কথা, আর আমরা 4 মাসের ইন্টারেস্ট পাওয়ার কথা। তো ওই অবস্থায় ইন্টারেস্টটা যখন ক্যালকুলেশন করা হয়, ওই যে 2 মাসের ইন্টারেস্টটা তার পাওনা, সেটাকে আমরা বলি ইন্টারেস্ট ডিউ। এবার এই ইন্টারেস্ট ডিউটা আমরা যখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার সময় আমার ইয়ারলি ইন্টারেস্ট যা আছে তার থেকে 2 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করব। এবার এই ইন্টারেস্টকে যখন অ্যাডজাস্ট করা হয়, এটা দুটো প্রসেসে অ্যাডজাস্ট করা হয়। একটা প্রসেস হচ্ছে কাম ইন্টারেস্ট, আর একটা প্রসেস হচ্ছে এক্স ইন্টারেস্ট। ধরো মেবি আমি যার থেকে কিনলাম, আমি ধরো তোমার থেকে কিনলাম, তোমার থেকে যখন ডিবেঞ্চারটা কিনতে গেছি, তোমার ডিবেঞ্চারটা যখন তুমি বিক্রি করছো, তুমি বললে আমি তো 2 মাস ধরেছিলাম, আর 4 মাস ধরে থাকলেই আমি তো এর সুদ পেতাম, তাহলে আমার তো 2 মাসের ইন্টারেস্টটা লস যাচ্ছে। আমি তখন এর বাইরে, আমি আর হিসাবের বাইরে, এই লেনদেনের বাইরে আমি তাকে বললাম তুমি 2 মাসের ইন্টারেস্ট নাও, আমি তোমাকে পকেট থেকে দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে ওই হিসাবের মধ্যে ধরো না, হ্যাঁ, আর তুমি মার্কেটে যে রেট চলছে সেই রেট আমাকে দিয়ে দাও ডিবেঞ্চারটা।
তাহলে এটা কিন্তু এক্স ইন্টারেস্ট। ইন্টারেস্টটাকে আমরা কি করলাম, আমাদের প্রাইসের বাইরে রাখলাম, আমাদের পার্সোনালি লেনদেন করে নিলাম, তাহলে সেটা হচ্ছে এক্স ইন্টারেস্টে হলো। আর যদি কাম ইন্টারেস্টে হয়, তাহলে কাম ইন্টারেস্টে হলে দেখব যে কাম ইন্টারেস্টে হলে আমরা কি করি, আমরা যখন কিনলাম, ধরো আমরা যদি কেনার সময় আমরা মার্কেটে যে রেট চলছে সেই রেট তো দিচ্ছি, সেই রেট দেওয়ার সময় আমরা যদি দেখি 2 মাসের ইন্টারেস্ট তাতে এরিয়ার আছে, আমরা কি করব, মার্কেট রেট থেকে সেই পয়সাটা বাদ দেব। ধরো মার্কেট রেট একটা 10,000 টাকা ডিবেঞ্চার, আজকের ডেটে সেইটার দাম চলছে 12,000 টাকা। এবার আমি দেখলাম তাতে 200 টাকা ইন্টারেস্ট ডিউ পড়ছে ওই 2 মাসের। তাহলে আমি যখন কিনতে যাব 12,000 টাকা থেকে ওই 200 টাকা মাইনাস করব, কারণ 200 টাকা আমি তাকে পার্সোনালি দিয়ে দিচ্ছি, আমার খরচা কিন্তু হচ্ছে সেই 12,000 টাকাই হচ্ছে, আমি পার্সোনালি দিচ্ছি বলে আমি তাকে নেট হিসাবে কত দাম দিচ্ছি, ধরে নিচ্ছি আমরা তাকে 11,800 টাকা দাম দিলাম। তাহলে আমরা যখন কাম ইন্টারেস্টে করব, তখন কাম ইন্টারেস্ট করার সময় আমরা ওই ইন্টারেস্টটা যেটা হবে, ইন্টারেস্টে যেটা ডিউ পড়বে, সেই ইন্টারেস্টটা কি করব, আমাদের মার্কেট ভ্যালু থেকে মাইনাস করব। আর যদি এক্সক্লুডিং ইন্টারেস্ট হয় তাকে বলে এক্স ইন্টারেস্ট। তাহলে এক্স ইন্টারেস্ট হলে আমরা কিন্তু মার্কেট প্রাইস যা চলবে তার সঙ্গে ইন্টারেস্ট এরিয়ার পড়বে যেটা, সেটা কিছু করব না, সেটা প্লাস মাইনাস করব না। তাহলে প্লাস মাইনাস করব না কখন, এক্স ইন্টারেস্টের সময়। আর কাম ইন্টারেস্টের সময় আমরা কিন্তু বাজার দাম যা চলবে ইনভেস্টমেন্টের তার থেকে আমরা ইন্টারেস্টটা কিন্তু মাইনাস করব। মাইনাস করে আমরা ক্যালকুলেশন যা হবে তার থেকে মাইনাস করে আমরা অ্যামাউন্টটা বসাবো। তার কারণ হচ্ছে কি বলতো, আমরা 12,000 টাকায় হয়তো একটা ডিবেঞ্চার নিলাম, হ্যাঁ 12,000 টাকায় ডিবেঞ্চার কিনলাম, কিন্তু আমরা দেখলাম যে 200 টাকা আমাদের লাভ হয়েছে। কিন্তু ওইটা যদি সে নিট প্রাইস 12,000 টাকাই নেয়, তাহলে নিট প্রাইস 12,000 টাকা নিলে আমি তো 200 টাকায় ইন্টারেস্ট তার থেকে ফ্রি পেয়ে গেলাম, কারণ আমি তো 4 মাসের ইন্টারেস্ট ওই 200 পেতাম না, 4 মাসের ইন্টারেস্ট পেতাম। কিন্তু আমি যখন ওই ডিবেঞ্চারটা ধরে থাকবো সেটা 6 মাসের ইন্টারেস্ট পরে পাবো। তাহলে 6 মাসের ইন্টারেস্ট যদি আমি পাই তাতে তো 2 মাসের ইন্টারেস্ট লাভ হলো। তাহলে আজকে যে 12,000 টাকা দিয়ে ডিবেঞ্চারটা কিনলাম তাতে 200 টাকা লাভ করলাম, তাহলে আমার নেট প্রাইস পকেট থেকে গেছে কত, 11,800। তাহলে আমি কাম ইন্টারেস্টের সময় ইন্টারেস্টটাকে আমরা মাইনাস করব, মাইনাস করে অ্যামাউন্টটা ক্যালকুলেশন করব। ক্লিয়ার হলো, বোঝা গেল? এইবার আমরা জানি যে কোনো ইনভেস্টমেন্ট আমরা বললাম কিনলে আমরা কি করি, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট বা ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট বা বন্ড অ্যাকাউন্ট ডেবিট বা শেয়ার অ্যাকাউন্ট ডেবিট, কোনো কোম্পানি স্টক অ্যাকাউন্ট ডেবিট, যা কিনছি আমরা সেটা ডেবিট টু ব্যাংক। আর যদি আমাদের এইরকম কারবার চলতে থাকে, তার ধরো ওপেনিং ডেটে একটা ব্যালেন্স থাকবে। তাই ইনভেস্টমেন্ট মানে আমরা কি বলেছি, ইনভেস্টমেন্ট মানে সেটা হচ্ছে আমাদের অ্যাসেটস। তাহলে ইনভেস্টমেন্ট যদি অ্যাসেটস হয় তাহলে আমরা কি করব, যে কোনো অ্যাসেটের কি ব্যালেন্স থাকে, ডেবিট ব্যালেন্স, তাহলে ইনভেস্টমেন্টের ব্যালেন্সটা রাখবো টু ব্যালেন্স বিডি। এবার তুমি বলবে যে এখানে কি কলম করেছেন, ঘরটা কিরকম হবে একটু বলে দিন। তাহলে এখানে আমরা বলবো দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে ডেবিট পার্ট আর একটা হচ্ছে ক্রেডিট পার্ট। ক্রেডিটটা দেওয়া হয়নি, ক্রেডিট পার্ট। তাহলে আমরা এই ডেবিট পার্টে করছি একটা ডেটের কলম, একটা পার্টিকুলার্সে কলম একটু চওড়া করবে, আর এটা তো লেজার, এখান থেকে একটা জার্নাল ফলিও করব। আর অ্যামাউন্টের কলম করব 3টে, একটা হচ্ছে নমিনাল ভ্যালু বা ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে হচ্ছে সার্টিফিকেটে যে ভ্যালুটা লেখা থাকে সেটাকে বলবো ফেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু, একটা ইন্টারেস্ট আর একটা হচ্ছে প্রিন্সিপাল। ফেস ভ্যালু, ইন্টারেস্ট আর প্রিন্সিপাল। প্রিন্সিপাল মিনস মার্কেটে যে দামটা চলছে, যে দামে আমি ওই স্টকটাকে কিনছি, তাহলে প্রিন্সিপাল হচ্ছে ফেস ভ্যালু, সার্টিফিকেট ভ্যালু। ইন্টারেস্ট যদি কোনো ডিউ পড়ে ইন্টারেস্টের কলমে লিখবো, আর তার মার্কেট থেকে যে দামে আমাকে কিনতে হচ্ছে সেই দামটা লিখবো প্রিন্সিপালে। এইবার আমাদের যদি ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা আমরা প্রথমে লিখে দেব। হ্যাঁ, এইবার ব্যালেন্সে যদি দেখি আমরা ডিসেম্বরে একবার ইন্টারেস্ট পেয়ে গেছি, তাহলে 1 তারিখে যখন ব্যালেন্স লিখবো তাতে কোনো এরিয়ার ইন্টারেস্ট নেই, সেই জন্য ইন্টারেস্ট এখানে ফাঁকা দেওয়া আছে। হ্যাঁ, তারপর এখানে তাহলে নমিনাল ভ্যালু আর প্রিন্সিপাল হবে। এইবার ধরো আমরা মার্চ মাসে, মেবি আমরা মার্চ মাসে একটা নতুন আবার ডিবেঞ্চার কিনলাম, ওই ডিবেঞ্চারই আবার কিছুটা কিনলাম। তাহলে কিনলে কি করব, টু ব্যাংক। যে কোনো অ্যাসেটস যদি বাড়ে, অ্যাসেটস বাড়লে আমরা কি করি, ডেবিট করি। হ্যাঁ, তাহলে ইনভেস্টমেন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে ইনভেস্টমেন্টে কি করব, টু ব্যাংক। তার টু ব্যাংক করে তার সার্টিফিকেট ভ্যালু লিখেছি। এবার যদি মার্চে কিনি, তার যদি 30/6 ইন্টারেস্ট দেয় আর ডিসেম্বরে ইন্টারেস্ট দেয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত ইন্টারেস্ট পাওয়া আছে, তাহলে
এখানে 2 মাসের ইন্টারেস্ট এরিয়ার পড়বে। তাহলে এই ফেস ভ্যালুর উপর যদি 6% ডিবেঞ্চার হয়, 6% 2 মাসের করে যে পয়সাটা হবে সেটা হচ্ছে এটা এরিয়ার ইন্টারেস্ট। বোঝা গেল? এই এরিয়ার ইন্টারেস্টটা বসলো। এবার মার্কেটে যে দামটা চলছে সেই দামটা মেবি 100 টাকার ডিবেঞ্চার, মার্কেটে চলছে 110 টাকা করে। তাহলে 100 টাকার ডিবেঞ্চার 110 টাকা করে হলে আমি যদি 500 ডিবেঞ্চার কিনি, 500 ইন্টু 110 করে এখানে বসাবো। এখানে বসানোর সময় এইবার দেখবো ডিবেঞ্চারটা কেনার সময় কাম ইন্টারেস্ট না এক্স ইন্টারেস্ট। যদি বলে এক্স ইন্টারেস্ট তাহলে আর ওতে ইন্টারেস্ট কিছু করবো না, এই যে এরিয়ার ইন্টারেস্ট হচ্ছে কিচ্ছু করবো না, এটা 500 ইন্টু 110 করে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমরা এটাকে এন্ট্রি করব। এবার এইখানে একটা কেস হয় কি, আমরা তো মার্কেটে সরাসরি ঢুকতে পারি না, আমাদের দালালের থ্রু দিয়ে কিনতে হয়। কখনো কখনো কি করতে হয় বলো তো, দালালকে আমাদের ব্রোকারেজ দিতে হয়। যদি ব্রোকারেজ দিতে হয় তাহলে এই দামের সঙ্গে ব্রোকারেজটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, কারণ ওটাও তো আমাদের খরচা। ওই ইনভেস্টমেন্টটাকে কিনতে গিয়ে আমাদের খরচাটা হলো, তাহলে ওটাকে এর সঙ্গে প্লাস করে দেব। ক্লিয়ার? এরপর আমরা ধরো এটাকে পারচেজের এন্ট্রি করলাম। এরপর ওই ডিবেঞ্চারগুলো দেখলাম 1 মাস ধরে থাকলাম, 2 মাস ধরে থাকলাম, মার্কেটে প্রচুর ভালো দাম উঠেছে, 110 করে আমি কিনেছিলাম, 160 টাকা দাম উঠে গেছে। আমি কি করলাম, ছেড়ে দিই, কিছুটা বিক্রি করে দিই। হ্যাঁ, আমরা যদি বিক্রি করে দিই তাহলে বিক্রি করে দিলে আমরা কি করি, জার্নাল এন্ট্রি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে কি করবো, বাই ব্যাংক। এটা ধরো মেবি হয়তো 1/6 বিক্রি করছো, তাহলে বাই ব্যাংক করলাম। বাই ব্যাংক করে এটা নমিনাল ভ্যালু বসালাম, মানে যেটা সার্টিফিকেট ভ্যালু। এবার 1/6 হলে কিন্তু 30/6 ইন্টারেস্ট দেয়, তাহলে 1/6 কিন্তু ইন্টারেস্ট এখনো পাইনি, তাহলে আমাদের 5 মাসের ইন্টারেস্ট এরিয়ার পড়বে। এখানে এরিয়ার ইন্টারেস্টটা বসাবো। এখানেও মার্কেটে যে সেলিং প্রাইস চলছে সেই সেলিং প্রাইসটা 160 টাকা করে হলে আমি হয়তো 800 বিক্রি করে দিচ্ছি, 800 ইন্টু 160 বসাবো। তাতে ব্রোকারেজ, এবার দালালরা কি করে, আমাদের কেনার সময় ব্রোকারেজ আমাদের থেকে নেয়, আর বিক্রি করা কেনার সময় আমাদের উপর চাপিয়ে দেয়, কেনার সময় আমাদের উপর চাপিয়ে দেয়, তাহলে আমরা প্লাস করে দিই। আবার বিক্রির সময় আমাদের দাম থেকে কেটে নেবে, তাহলে বিক্রির সময় দালালিটা কি করব, মাইনাস। তাহলে ব্রোকারেজ মাইনাস করলাম। আবার যদি এই এরিয়ার ইন্টারেস্টটা কাম ইন্টারেস্ট হয় তাহলে সেটাও কি করব, মাইনাস। তাহলে দুটো মাইনাস করে এই অ্যামাউন্টটা বসাবো। আর এখানে ফেস ভ্যালু কিন্তু কোনো পরিবর্তন করব না, ঠিক আছে? এরপরে এই যে বিক্রিটা করলাম মার্কেট প্রাইসে, এতে আমার লাভও হতে পারে, লসও হতে পারে। দাম যদি কম চলে লস হবে, দাম যদি বেশি থাকে লাভ হবে। যদি প্রফিট হয়, এখানে দেখো লিখেছি আমি 2PL প্রফিট। এটা প্রফিট না লিখে প্রফিট অন সেল লিখে দাও, তাহলে তুমি বুঝতে পারবে সেলের প্রফিট, প্রফিট অন সেলস বলে। এই প্রফিটটা কোথায় লিখবে, প্রিন্সিপাল কলমে, ঠিক আছে? আবার লস হতে পারে, লস হলে লিখবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে লস বলে, কোন কলমে লিখবো, প্রিন্সিপাল কলমে, ঠিক আছে? এইবার ধরো 6 মাস হয়ে গেছে, 6 মাস পরে আমরা 30/6 আমরা যেটুকু ডিবেঞ্চার ধরে আছি তার উপরে ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে ইন্টারেস্ট পেলে আমরা করব বাই ব্যাংক, আর কোন কলমে লিখবো জানলে, ইন্টারেস্ট কলমে। ক্লিয়ার? আমরা যে ইন্টারেস্টটা রিসিভ করব ইন্টারেস্ট কলমে লিখলাম। এরপরে এই বেচা কেনা আমি তো একবার দেখিয়েছি, এটা 5 বার হতে পারে, তাহলে 5 বার এইভাবে এন্ট্রি করে করে যাবে। আবার পারচেসটাও আমি একবার দেখিয়েছি, এটাও 4-5 বার হতে পারে, এইভাবে এন্ট্রি করে করে যাবে। এরপরে আমাদের ইয়ার এন্ডে যেটুকু হাতে ব্যালেন্স ডিবেঞ্চার পড়ে থাকবে সেটা 31শে ডিসেম্বর তারিখে লিখবো বাই ব্যালেন্স সিডি। তার একটা নমিনাল ভ্যালু আছে, তার একটা প্রিন্সিপাল ভ্যালু আছে, সেটা লিখবো। কিন্তু আমরা যদি 31শে ডিসেম্বর তারিখে আরেকবার ইন্টারেস্ট দিই তাহলে কিন্তু এখানে 31শে ডিসেম্বর তারিখে আরেকবার ইন্টারেস্টটা রিসিভ করে নেবে। কি বলবে, বাই ব্যাংক অ্যাকাউন্ট ইন্টারেস্ট রিসিভ। এই ইন্টারেস্টটাও কোথায় বসাবে, ইন্টারেস্টের কলমে। কিন্তু তাহলে আর এখানে এরিয়ার ইন্টারেস্টে কিছু লিখবো না, যেহেতু 31শে ডিসেম্বরে ইন্টারেস্ট নিচ্ছি। কিন্তু এই ইন্টারেস্টটা আমাদের অন্যভাবেও হতে পারে, কখনো মার্চে দিতে পারে, আরেকবার সেপ্টেম্বরে দিতে পারে। কারো কারো ইয়ার স্টার্ট তো এপ্রিলে হয়, তাহলে এপ্রিল থেকে মার্চে ইয়ার এন্ড হবে, তার মধ্যে ইন্টারেস্টটা যেভাবে দেবে তোমরা সেইভাবে করবে। এইবারে আমাদের এখানে না নমিনাল ভ্যালু প্রিন্সিপাল ভ্যালু মিলে যাবে, এই ব্যালেন্স বসানোর পরেই। ইন্টারেস্টটা কিন্তু দুদিকটা মিলবে না। এখানে ইন্টারেস্টটা বসিয়ে দেবে, এই বাই দিকে যেটা আছে, ক্রেডিট দিকে যেটা আছে, সমস্ত ইন্টারেস্ট বসানো আছে।
এটাকে প্লাস করে দেব, সেটাকে আমরা এখানে বসাবো। এখানে বসালে এই ডেবিট দিকের শুধুমাত্র এই ইন্টারেস্টটা, আর যদি পারচেস হয় আরেকবার ইন্টারেস্ট হবে, সেটা বাদ দিলে একটা ইন্টারেস্টের ব্যালেন্স বেরোবে। এটাকেই এখানে বসাবে ব্যালেন্সিং ফিগারে, সেটাকে বলা হবে টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটাই হচ্ছে ইন্টারেস্ট ডিউ হয়েছে সারা বছরে, এটাই ইন্টারেস্ট ডিউ। এটা আনসার মিলবে, হ্যাঁ, এটা আনসার দেওয়া থাকবে, দেখে নেবে। তাহলে বোঝা গেল। তাহলে ইনভেস্টমেন্ট লেজার হচ্ছে, আমি বলছি একটা অ্যাসেটসের, আমাদের একটা অ্যাসেটসের টোটাল লেজার। এখানে ইনভেস্টমেন্ট হিসেবে আমরা ডিবেঞ্চার কিনতে পারি, বন্ড কিনতে পারি, স্টক কিনতে পারি। আমরা ইনভেস্টমেন্ট যেটাই কিনবো, আমরা ইনভেস্টমেন্ট সম্পত্তি যেহেতু, অ্যাসেটস যেহেতু, আমরা জানি তার কি ব্যালেন্স থাকে, সবসময় ডেবিট ব্যালেন্স থাকে। আমরা ডেবিট দিকে ব্যালেন্স লিখেছি, হ্যাঁ, সেটা নমিনাল ভ্যালুতেও লিখেছি, প্রিন্সিপালেও লিখেছি। যত পারচেস করেছি টু দিকে, তারটা নমিনাল ভ্যালু, আর মার্কেট থেকে যে দামে তুলছি সেটা হচ্ছে প্রিন্সিপালে। আর ইনভেস্টমেন্টকে যখন বিক্রি করব, বাই দিকে বাই ব্যাংক বলে বিক্রি করব, তাতে লাভ হলে 2PL, লস হলে বাই PL। আবার ইন্টারেস্ট যখন রিসিভ করব বাই ব্যাংক বলে, ইন্টারেস্টের কলমে ইন্টারেস্ট রিসিভ করব, যতবার রিসিভ করেছি বাই ব্যাংক করব। তারপরে ক্লোজিং ডেটে ব্যালেন্স পড়ে থাকবে, ব্যালেন্স সিডি যেটা পড়ে থাকবে সেটা আমরা ফেস ভ্যালুতেও লিখবো, ফেস ভ্যালু মিনস নমিনাল ভ্যালু। আর মার্কেট প্রাইসে যেটা পড়ে থাকবে সেটা ব্যালেন্সিং ফিগারে বের হবে। তাহলে এই হলো টোটাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমি বোঝালাম আজকের ক্লাসে আমি স্ট্রাকচার বোঝালাম। পরের ক্লাসে আমি ইনভেস্টমেন্টের উপর অঙ্ক করব। সেখানে কিন্তু ইনভেস্টমেন্টের 3 রকম অঙ্ক আসতে পারে। একটা হচ্ছে আমরা ইনভেস্টমেন্টের কোনো ডিবেঞ্চার কিনতে পারি, তাহলে ডিবেঞ্চারের একরকম হবে। ইকুইটি শেয়ার কিনতে পারি, তার ক্ষেত্রে একরকম হবে। আবার প্রেফারেন্স শেয়ার কিনতে পারি, তার ক্ষেত্রে আরেক রকম হবে। তা পরবর্তী 3টে ক্লাসে আমি 3 রকম অঙ্ক করে দেব, করে দিয়ে তোমাদের দেখাবো। যদি দেখি সময় হয় তাহলে একটা ক্লাসে 2টো করে অঙ্ক করে দেবো। 2টো করে অঙ্ক করে দিয়ে আমি তোমাদের ইনভেস্টমেন্ট ক্লিয়ার করে দেবো। ইনভেস্টমেন্টে অনেকেই ভয় পায়, অনেক ছেলেই কিন্তু এটা ছেড়ে দেয়। ভয় পাবে না, কোনো রূপ ভয় পাবে না। এক্সাম এসে গেছে, টেনশন হচ্ছে, কোনো রকম প্যানিক খাবে না। সবাই দেখবে তোমাদের প্যানিক দেয়, এই ইনভেস্টমেন্ট পারবি না, এই আমি ছেড়ে দিয়েছি। ওইগুলো কানের মধ্যে নেবে না, মাথার মধ্যে নেবে না একেবারে। চেষ্টা করো, ট্রাই করো, পারবেই। আমি তো আছি তোমাদের হেল্প করার জন্য। আমার চ্যানেলে তোমরা যদি মনে করো যে আমার চ্যানেল ভালো লেগেছে, আমার এই ভিডিও ভালো লেগেছে, ক্লাস ভালো লেগেছে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে লাইক দেবে একটা, এবং কমেন্টস করবে যদি তোমাদের কোনো অসুবিধা হয়। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে ইজিলি পৌঁছে যায়। ঠিক আছে, আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ক্লাসে।